ভগবান রামের পদচিহ্ন ভরা এক পবিত্র ভূমি, যেখানে প্রকৃতি আর ভক্তির মিলনে তৈরি হয়েছে এক অনন্য অনুভূতি, যেখানে পাহাড় কথা বলে ইতিহাসের ভাষায়, যেখানে নদীর স্রোতে মিশে আছে ভক্তির সুর। আপনাদের সকলকে স্বাগত চিত্রকূট ধামে। जब राम जी यहाँ पे वनवास के लिए आए तो 11.5 साल यहाँ पे बिताए और 6 महीने 6 मंथ बिताए प्रयागराज इलाहाबाद में अपने गुरुजी के यहाँ। तो उन्होंने कहा, प्रभु गुरुजी हम कहाँ रहेंगे वनवास में? तो उन्होंने बताया, दिल्ली, चेन्नई, मद्रास, कोलकाता नहीं, आप रहेंगे ज्ञान की, वैराग्य की, भक्ति की भूमि चित्रकूट में। এই সেই জায়গা যেখানে বনবাসের সময় শ্রীরাম, সীতা আর লক্ষ্মণ কাটিয়েছিলেন তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। মন্দাকিনী নদীর শান্ত স্রোত, ঘন অরণ্য, পাহাড়, প্রাচীন গুহা আর আশ্রম, সব মিলিয়ে চিত্রকূট ধাম শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা আত্মিক অনুভূতি। এখানে ছিল মহারাজা ধীরাজ মত্ত গজেন্দ্রনাথ, তার কাছেই অনুমতি নিয়ে তিনি এই জায়গায় বসবাস শুরু করেছিলেন। আজকের এই যাত্রায় আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো চিত্রকূটের পবিত্র দর্শন, লুকোনো সৌন্দর্য আর সেই ইতিহাস যা আজও বাতাসে ভেসে বেড়ায়। তবে চলুন শুরু করি আপনাদের সঙ্গে নিয়ে চিত্রকূট ধাম যাত্রা। আর পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, আমি সুমন, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ, আর আমি এই সময় দাঁড়িয়ে আছি চিত্রকূট ধামে। সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে মন্দাকিনী নদী। আর এই মন্দাকিনী নদীর পাড়েই আছে হচ্ছে রামঘাট। আপাতত আমি এই রামঘাটেই দাঁড়িয়ে আছি, আর রামঘাটে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ভগবান রাম তার 14 বছর বনবাসের মধ্যে 11.5 বছর এই জায়গাতেই কাটিয়েছিলেন। ভগবান রাম কোথায় থাকতো, কোথায় বা পুজো দিত, বা কোথায় বা দরবার চালাতো, এই সব কিছু জানাবো আপনাদের। তার আগে জেনে নেওয়া দরকার এই চিত্রকূট ধামে আমি কিভাবে পৌঁছালাম। পর্বটা একটু আগে থেকে শুরু করা যাক। 23শে জানুয়ারি 2026, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস। আর তার সাথে আজকে আছে সরস্বতী পুজো। আর এই দিনে আমি আজকে আরও একটা নতুন ট্রিপের সূচনা করছি। আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে, আর এখন ভেতর দিকে ঢুকবো। হাওড়া স্টেশনের ভেতরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো না, একেবারে ট্রেনে উঠে গিয়ে কথা বলবো, যেই কারণের জন্য আপনাদের সঙ্গে আমি বাইরেই কথা বলছি। তো এখন আমি রওনা হব, আপনারা তো জেনেই গেছেন, চিত্রকূটের উদ্দেশ্যে। আর যে জন্য যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 5:45-এ ছাড়বে 121-77 চম্বল এক্সপ্রেস। হাওড়া থেকে চিত্রকূট যেতে গেলে কিভাবে আপনারা যাবেন, আরও কি কি পথ আছে, কি কি ট্রেন আছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আগে ট্রেনে উঠে যাই, ট্রেন ছেড়ে দিক, তারপরে আমি আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি। তো এখন চলুন ভেতর দিকে যাব, ভেতর দিকে গিয়ে আগে ট্রেনে উঠব। গাড়ি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ অনেকক্ষণ আগেই। তো ঢুকে দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলুন গিয়ে গাড়িতে গিয়ে আগে ওঠা যাক। আমি আজকে স্লিপার ক্লাসেই জার্নি করব। আমার হচ্ছে কোচ নাম্বার S1 আর বার্থ নাম্বার 38 নম্বর বার্থ, আমার প্রিয় বার্থ একদম ওপরে। এই হলো S1, ঢুকে যাব এবার। টাইম হয়েছে এখন 6:08। ট্রেন ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময়। প্রথম যে স্টপটা পড়বে সেটা হচ্ছে বর্ধমান জংশন, ঠিক আছে। আর কলকাতা থেকে যে ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে আর চিত্রকূট ধাম কার্ভি পর্যন্ত যেতে সময় লাগবে ওই 16 ঘন্টা ধরে নিন। আজকে 5:45-এ ট্রেনটা ছেড়েছে, কালকে 10:16-তে গিয়ে আমি গিয়ে নামবো। মাঝখানে টোটাল ডিস্টেন্স কভার করবে 978 কিলোমিটার পর্যন্ত, মাঝখানে স্টপ পড়বে 17টা মতো। সময়ের ঘড়ি বলছে এখন টাইম হয়েছে 7:06। 93 কিলোমিটার পথ অতিক্রম করে
চলে এলাম বর্ধমান জংশন স্টেশনে। ট্রেন কিন্তু ছিল ফাঁকা, এই বর্ধমান থেকে প্রচুর লোক উঠছে, ট্রেন কিন্তু এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে। ছেড়ে দিল ট্রেন বর্ধমান জংশন স্টেশন থেকে, 3 মিনিটের মাত্র হল্ট ছিল। এর পরের স্টেশন হচ্ছে দুর্গাপুর। সময় এখন 8:06 বাজে। 156 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দুর্গাপুর জংশন স্টেশনে। আমার যে যাত্রাপথ আছে, যাত্রাপথের সেকেন্ড স্টপ। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশন হচ্ছে আসানসোল জংশন স্টেশন। ঠিক আছে, তো ট্রেনের ম্যাক্সিমাম লোকই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, তো আমিও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেই খাওয়া দাওয়া করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে পরের দিন মর্নিংয়ে। গুড মর্নিং। এখন টাইম হয়েছে 8:36। একটু আগে প্রয়াগরাজ চৌকি স্টেশন ক্রস করে এলাম 805 কিলোমিটার পথ অতিক্রম করে। এর পরের স্টেশন হচ্ছে মানিকপুর, তারপরেই নেমে যাব। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, রাত্রিবেলা কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম, ঠান্ডা কিন্তু ভালোই লেগেছে। চিত্রকূটধাম পৌঁছাতে গেলে আপনাদের চিত্রকূটধাম কার্ভি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে। হাওড়া থেকে একটাই ডাইরেক্ট ট্রেন আছে চিত্রকূটধাম কার্ভি রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য, তা হলো চম্বল এক্সপ্রেস, যা সপ্তাহে 4 দিন ছাড়ে, রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার। এছাড়া আপনারা যদি প্রয়াগরাজ থেকে চিত্রকূটধাম যেতে চান, তবে প্রয়াগরাজ বাস স্ট্যান্ড থেকে বাসে করে চিত্রকূটধাম বাস স্ট্যান্ডে খুব সহজেই পৌঁছে যেতে পারেন, বা প্রয়াগরাজ জংশন থেকে ট্রেনে করে আপনারা চিত্রকূটধাম কার্ভি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেন। উভয় ক্ষেত্রেই আপনাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। আমি ডেসক্রিপশনে হাওড়া থেকে চিত্রকূটধাম কার্ভি রেলওয়ে স্টেশন যাওয়ার ট্রেনের নাম্বার এবং নাম দিয়ে রাখলাম, আপনারা একটু ডেসক্রিপশনটাকে চেক করে নেবেন। টাইম হয়েছে এখন 10:26। নেমে গেলাম চিত্রকূটধাম কার্ভি রেলওয়ে স্টেশনে। এই সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন, একদম নেবেই এই যে এটা হচ্ছে এক্সিট আছে সামনেটা দিয়ে, এই এক্সিট দিয়ে এইরকম বাইরে বেরিয়ে এলাম। আর যখনই আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন না, 1 মিনিটের হাঁটা পথে আপনারা সামনে দেখতে পাবেন অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। এই টোটো বা অটো ধরে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় চলে যেতে পারবেন। এটা হচ্ছে স্টেশন, আর এইটা দিয়ে একটুখানি এগিয়ে আসবেন, আসলে এখানে দেখুন অটোর স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে। এই হলো অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড, আর এই হলো মেন রোডটা। আপনাদের আমি একটুখানি জানিয়ে রাখছি, আপনারা যদি এই চিত্রকূটধামে আসেন না, তাহলে স্টেশন থেকে বাইরে বেরিয়েই প্রচুর হোটেল পাবেন, ধর্মশালা পাবেন, এখানে আপনারা থাকতে পারেন। আদারওয়াইজ সব থেকে বেটার হবে, আমি যেটা করছি সেটা হচ্ছে রামঘাটে আমি এখান থেকে চলে যাব। ওই রামঘাটে গিয়ে ওখানে প্রচুর ধর্মশালা, প্রচুর হোটেল আছে, আমি ওখানে গিয়ে থাকবো। আর রামঘাটকে কেন্দ্র করেই আমি পুরো চিত্রকূটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আপনারা যারা আসবেন স্টেশনে না থেকে বা স্টেশন চত্বরে না থেকে একটু অটো বা টোটো করে রামঘাটে চলে যাবেন, আর ওই রামঘাটের পাশেই আপনারা পেয়ে যাবেন মন্দাকিনী নদী। সুতরাং আপনারা যারা আসবেন এইখানে মানে চিত্রকূটে, তারা কিন্তু অবশ্যই রামঘাটে গিয়েই থাকবেন। এখান থেকে রামঘাটের ডিস্টেন্স হচ্ছে ওই 9.8 কিলোমিটার বা 10 কিলোমিটার ধরে নিতে পারেন আপনারা। আর এখানে যে রেটটা আছে সেটা হচ্ছে পার পার্সন 20 টাকা, মানে 20 টাকা করে যদি আপনারা দেন তাহলে আপনাদেরকে নিয়ে চলে যাবে রামঘাটে। আরেকটা যেটা আছে, পুরো অটোটা যদি আপনারা রিজার্ভ করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 200 টাকা দিতে হবে।
তো আমি যেহেতু একা আছি, আমি 20 টাকা দেব, আর সঙ্গে আরও ওরা কিছু সাওয়ারি নেবে, মানে আরও কিছু লোকজন নেবে, আমাকে নামঘাটে ছেড়ে দেবে। বিন্ধ্য পর্বত দিয়ে ঘেরা বুন্দেলখণ্ডের এই চিত্রকূটে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং মাতা সীতা 11.5 বছর অতিবাহিত করেছিলেন। তাই এই জায়গাটি তীর্থযাত্রীদের কাছে খুবই পবিত্র। চিত্রকূটের কিছুটা অংশ উত্তরপ্রদেশ এবং কিছুটা অংশ মধ্যপ্রদেশে অবস্থিত। এই হলো রামঘাট যাওয়ার রাস্তা। এই যে তীর চিহ্নটা দেখাচ্ছে, এটা দিয়ে আমরা এই সাইডে ঢুকবো, আর এটা হলো রামঘাট যাওয়ার গেট। টাইম হয়েছে এখন 11:45। আমি এই রামঘাটে চলে এসেছিলাম প্রায় 11টার সময়। এসে এখানে নেবে একটু হোটেল খুঁজছিলাম। এখানে যেরকম হোটেল আছে সেরকম ধর্মশালাও আছে, বিভিন্ন ভবনও আছে। আর হোটেলগুলোতে রেট করছিলাম, ভালো রুম টুম ভালো। কেউ বলছিল 1500 টাকা, কেউ বলছিল 1200 টাকা, কেউ বলছিল 1300 টাকা একদিনের জন্য, মানে 24 ঘন্টা। আজকে যদি আপনি 11টায় ঢোকেন, পরের দিন আপনাকে 11টায় ছেড়ে দিতে হবে, এরকম 24 ঘন্টা করে রেট হয়। তো এই করতে করতে এখানে কিন্তু বিভিন্ন রেটের কিন্তু হোটেল আছে, আপনাকে কিন্তু একটুখানি বার্গেনিং করে হোটেল খুঁজে নিতে হবে। প্রচুর কিন্তু হোটেল আছে এখানে। এই সামনেই হচ্ছে মেন গেট, এই রাস্তাটা দিয়ে ঢুকে এলাম। আর এই রাস্তাটা দিয়ে যদি আপনারা একটুখানি এগিয়ে যান না, এখানে রামঘাট পেয়ে যাবেন। আর এই চত্বরটায় না হোটেল কিন্তু প্রচুর আছে, দুই পাশেই কিন্তু হোটেল আছে। সামনে মেন রোডের ওপরেও কিন্তু প্রচুর হোটেল আছে। আর এখানে কিন্তু প্রচুর বাদর আছে, দেখতে পাবেন। আর আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এই যে সুরেন্দর ভবন, এই একটা ভবন আছে। এখানে কিন্তু মোটামুটি ভালো বাজেটের মধ্যে রুম আপনারা পেয়ে যাবেন। এই হলো যে ভবন আছে, সেই ভবনে ঢুকে গেলাম। এখানে দেখুন প্রচুর লাইন দিয়ে রুম, ঠিক আছে। এদিকে রুম যেরকম আছে, এদিকেও সেরকম রুম আছে। এই দেখুন, এই জায়গাটা চুজ করার পেছনে আরও যেটা বড় কারণ, সেটা হলো যে এখান থেকে দাঁড়িয়েই আপনারা সুন্দরভাবে এই রামঘাট দেখতে পাবেন। দারুণ। দেখুন, এই হলো রামঘাট। সন্ধ্যাবেলা যদি এই জায়গাটা আসেন না, বা এইখান থেকে উপর থেকে দাঁড়িয়ে যদি দেখেন না, দারুণ দেখতে লাগবে। আর এই রুমে বসে থেকেই আপনাদের কোথাও যেতে হবে না, একেবারে রামঘাটের এত সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, বা স্ক্রিনেও আসছে নাম্বারটা, আপনারা যারা এখানে আসবেন কন্ট্যাক্ট করে নেবেন। এবার চলুন আমি আপনাদেরকে একটুখানি রুমটাকে দেখিয়ে দিই। এই হলো রুম। ওপরে আছে পাখা, ওদিকে আছে হচ্ছে এসির কানেকশান বা এসি, আর দুটো ডবল বেড আছে। আর এই রুমটার উল্টো দিকেই আছে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হলো অ্যাটাচ বাথরুম, দারুণ। এই যে রুমটা আছে, এই রুমটার রেট হচ্ছে 1000 টাকা 24 ঘন্টার জন্য। সময় এখন 1:54। বেরিয়ে পড়লাম রুম থেকে ফ্রেশ হয়ে। এবার সামনে একটা হোটেল আছে, এই হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপর চলে যাব রামঘাটে। রামঘাটে গিয়ে আমি আপনাদের ভগবান রামের সম্পর্কে নানান ধরনের তথ্য দেব, বিভিন্ন মন্দির ঘুরিয়ে দেখাবো। রেটটা আমি আপনাদের একটুখানি বলে দিচ্ছি। এখানে ভেজ থালি পাওয়া যায়। এখানে রামঘাটে বা এই চিত্রকূটে যত জায়গা আছে না, তত জায়গায় ভেজই চলে। इसमें भेज ही चलता है ना, नॉनभेज तो नहीं चलता है ये जगह पे। আচ্ছা, এখানে সব জায়গায় কিন্তু ভেজই চলে, ননভেজ কিন্তু পাবেন না এখানে। আর এই যে হোটেলটা আছে, এই হোটেলে ভেজ থালি 100 টাকাও আছে, 150 টাকাও আছে। 100 টাকার মধ্যে কী কী আছে আমি আপনাদের যখন খাবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর 150 টাকায় যেটা আছে না, সেটাতে বললো এক্সট্রা একটা আইটেম অ্যাড করা আছে, সেটা হচ্ছে পনিরের তরকারি আছে, হচ্ছে ভাত, পাঁপড়, ওদিকে পেঁয়াজ আছে, এদিকে একটা ডাল আছে, আর এদিকে একটা তরকারি মতো আছে। আর যেটা থাকার কথা ছিল সেটা হলো রুটি। তো আমি বললাম যে রুটি আমি খাবো না, রুটির জায়গায় আপনি আমাকে ভাত দিয়ে দিন। তো এই ভাত দিয়েছে, আর এই সব কিছু নিয়ে আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। তো আমার কাছে একটুখানি কস্টলি বলেই বেশি মনে হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার ঘোরার পর্ব শুরু। সামনে আছে হচ্ছে রামঘাট, দেখাচ্ছি আপনাদের। এই রামঘাটে আসলে কিন্তু আপনাদের এই যে রাস্তাটা আছে, যেটা দিয়ে আমি ঢুকলাম, এইটা দিয়ে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে এন্ট্রি রাস্তা। আর এদিকে প্রচুর দোকানপাট আপনারা পেয়ে যাবেন। সামনে হচ্ছে যদি আপনারা নৌকা বিহার করতে চান, প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, আপনারা নৌকা বিহার করতে পারেন।
কি রেট টেট আছে আপনাদের আমি বলে দেবো। আর এখানে কিন্তু প্রচুর বাদর, দেখুন ওপরে প্রচুর বাদর আছে। বাদরগুলো হয়তো ডিস্টার্ব করে না, ওরা শুধু খাবার খেতে চায়, বৃন্দাবনের মতো অত খতরনাক নয়। আর সামনে আরেকটা গেট আছে, ওটা হচ্ছে এক্সিট গেট। আর এই রামঘাট ছাড়া আরো কিন্তু 3টে ঘাট এইখানে আছে। সামনে দেখুন একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, ওই ব্রিজটার ওপারে একটা ঘাট আছে, ওই ঘাটটা হচ্ছে রাঘব প্রয়াগ ঘাট। এইটা হচ্ছে রামঘাট। আর এপাশে যদি আপনারা চলে যান তাহলে কৈলাস ঘাট পাবেন আর গীত কল্যাণ ঘাট পাবেন। কথিত আছে যে এই যে রাঘব প্রয়াগ ঘাট যে আছে না, সেই রাঘব প্রয়াগ ঘাটেই ভগবান রামের যে পিতা ছিল দশরথ, তার নাকি পিণ্ড দান করা হয়েছিল। এই চিত্রকূটে আসলে সব থেকে উল্লেখযোগ্য যে মন্দিরটা হলো সেটা হলো কামতানাথ মন্দির। আপনারা যদি বেনারসে যান তাহলে কাশী বিশ্বনাথ মন্দির যেরকম উল্লেখযোগ্য মন্দির দর্শন করতেই হবে, সেরকম এইখানে আসলে কিন্তু কামতানাথ মন্দিরকে দর্শন করতেই হবে। সেটা হচ্ছে কামাতগিরি পাহাড়ের ওপরে আছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। তার আগে যেই জায়গাটাকে দর্শন করতে হবে, যে মন্দিরটাকে দর্শন করতে হবে, সেই মন্দিরের সামনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং তার ইতিহাস আমি আপনাদেরকে বলবো। শ্রী মহারাজা ধীরাজ মত্ত গজেন্দ্রনাথ শিব মন্দির। মনে করা হয় যে ভগবান রাম তার 14 বছর বনবাসের মধ্যে 11.5 বছর যে সময় আছে সেই সময় এই জায়গায় কাটিয়ে গিয়েছিলেন। আর এইখানে যখন এসেছিলেন না, তখন তিনি অনুমতি নিয়েছিলেন। সেই সময় এইখানে যে মন্দিরটা আছে, এখানে ছিল মহারাজা ধীরাজ মত্ত গজেন্দ্রনাথ, তার কাছেই অনুমতি নিয়ে তিনি এই জায়গায় বসবাস শুরু করেছিলেন। এই মন্দিরে আসতে গেলে কিন্তু এখানে কিছু সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে। আমি জুতো খুলে নিয়েছি নিচে, আর এখন ওপরের দিকে যাচ্ছি। একটু সাবধানে আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে। মন্দির কিন্তু এখন পুরোপুরি ফাঁকা আছে। এই মন্দিরটা ভিড় হয় প্রত্যেক সোমবার করে। তো ওপর থেকে আমি নিচে চলে এলাম। মন্দির ঘুরে দারুণ ছিল মন্দির, অভিজ্ঞতা বলতে পারেন অসাধারণ। আমি আপনাদের একটুখানি ইতিহাসটা বলে দিচ্ছি। এই মন্দিরটার যে ইতিহাস আছে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল না, তখন স্বয়ং ব্রহ্মা ওপর থেকে নিচে এসেছিল। আর তখন ওপর থেকে নিচে এসে না, তখন ব্রহ্মা 108টা যজ্ঞকুণ্ড তৈরি করেছিল এবং সেখানে 108 বার যজ্ঞ করেছিল। আর সেই যজ্ঞ দেখে প্রসন্ন হয়ে ভগবান শিব ওপর থেকে নিচে নেমে আসে। আর তখন ব্রহ্মা সেই শিবের নাম রাখে শ্রী মহারাজা ধীরাজ মত্ত গজেন্দ্রনাথ এবং তাকে সশরীরে এই জায়গায় রাজা হিসাবে অধিষ্ঠানের জন্য অনুরোধ করেন। ভোলেনাথ তখন তার এই অনুরোধ স্বীকার করেন এবং এই জায়গায় রাজা হিসাবে বসবাস শুরু করেন। এরপর আস্তে আস্তে সময় বদলায়, আর সময়ের সঙ্গে সঙ্গে যুগ বদলায়। ত্রেতা যুগ আসে এবং সেই যুগে ভগবান রাম এই জায়গায় আসে বনবাসকালে। আর তিনি এখানে এসে এই মত্ত গজেন্দ্রনাথের কাছে অনুমতি নিয়ে এখানে থাকতে শুরু করেন। তারপর 11.5 বছর অতিবাহিত হওয়ার পর ভগবান রাম যখন এই জায়গাটা থেকে চলে যাচ্ছিল, তখন তিনি এই মন্দিরে একটা শিবলিঙ্গ স্থাপন করেন। ভগবান রামের সঙ্গে ওই সময় আরও কিছু সাধু সন্ত্ররাও চলে যাচ্ছিল, অত্রিমুনিও চলে যাচ্ছিল, তিনিও একটা শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আরও একজন ঋষি এখান থেকে চলে যাচ্ছিল, তার নাম হচ্ছে অগস্ত্য মুনি। অগস্ত্য মুনিও এখানে একটা শিবলিঙ্গ স্থাপন করেছেন, যেটা হচ্ছে সব থেকে বড় শিবলিঙ্গটা, ওটা হচ্ছে অগস্ত্য মুনি স্থাপন করেছেন। এই মত্ত গজেন্দ্রনাথ মন্দিরে ভগবান রাম তো এসে অনুমতি নিয়ে নিল। এবার এখানে এসে তিনি একটা পর্ণকুটির বানিয়ে ওখানে থাকতে শুরু করেছিলেন। তো চলুন সেই জায়গাটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হলো পর্ণকুটির টেম্পল। তো এখানেও সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে আস্তে আস্তে। উঠে বললাম পর্ণকুটির টেম্পলে। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটাকে।
চলুন জেনে নিই এই জায়গাটার মাহাত্ম্য কী আছে ঠাকুর মশাইয়ের কাছ থেকে। वाल्मीकि जी से पूछते हैं कि हमको रहने के लिए जगह स्थान बताइए। वाल्मीकि जी कहते हैं कि चित्रकूट गिरी नाम का एक पर्वत है, वहाँ रहने के लिए जगह स्थान बनाइए। वहाँ चल के आते हैं मंदाकिनी किनारे, स्नान करते तो राम घाट नाम पड़ जाता है। लक्ष्मण जी वहाँ चढ़ के आते हैं, यहाँ अच्छी जगह स्थान देख के 2 सुंदर पर्णकुटी के निर्माण करते हैं। आकाश से देवताओं लोग देखते हैं कि भगवान का मन लग गया चित्रकूट में, अब इनकी सहायता के लिए चलना चाहिए। इनको तो महीनों लग जाए कुटी बनाने में, तो जंगली आदिवासी जो होते हैं उनका भेष बदल के आते, 2 सुंदर पर्णकुटी बनाते हैं। यहाँ एक ललित एक विशाला, वरन न जाए मन जो साला। यहाँ 2 शालाएँ बनाए भगवान, बड़ी राम सीता की, बाजू में लगा हुआ लक्ष्मण जी का। लक्ष्मण जी का यहाँ पूरे भारत विश्व में अकेला कुटी, यहाँ विरासन बैठ के पहरा दिए भगवान का। এটা হচ্ছে পর্ণকুটির টেম্পল। এখান থেকে নামলাম, নেবে এই যে টেম্পলটা আছে এটা হচ্ছে যজ্ঞভেদী টেম্পল। এখানে কিন্তু প্রচুর বাদর, ওই দেখুন পুরো বাদরে পুরো একদম ভরে গেছে জায়গাটা। আর এই যে যজ্ঞভেদী টেম্পল আছে না, এটার কিছু কথা আমি আপনাদেরকে বলে রাখি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ব্রহ্মা যখন নিচে নেমে এসেছিল, তখন নিচে নেমে এসে 108টা কুণ্ড তৈরি করে, যজ্ঞকুণ্ড তৈরি করে। তারপরে সেখানে 108 বার যজ্ঞ করেছিল। তো যজ্ঞকুণ্ড একটা উপরে রাখা আছে। এই গেটটা দিয়ে এলাম, আসার পরে এই হলো যজ্ঞভেদী টেম্পল। সামনেই আছে হচ্ছে মন্দিরটা, এই হলো মূল মন্দির। এই মন্দিরের কি মাহাত্ম্য আছে চলুন আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নিই। इस स्थान का नाम है यज्ञवेदी। यज्ञवेदी भगवान ब्रह्मा के यज्ञ करने से इस स्थान का नाम यज्ञवेदी पड़ा। यज्ञवेदी में चित्रकूट महात्म्य के अनुसार यहाँ पे भगवान ब्रह्मा जी ने 108 कुंड बना करके 100 यज्ञ किए थे। आपका यज्ञ कुंड एक दर्शन के लिए ओपन है, बाकी सारे कुंड जो है पैक किए गए हैं राजा महाराजाओं के द्वारा। यहीं पे एक बट का वृक्ष था उस कालखंड में, वहीं पे कुटिया भगवान राम ने बनाई। और जब भरत जी महाराज यहाँ से मिलने के लिए आए तो भरत जी महाराज यहाँ 5 दिन तक भगवान राम की प्रतीक्षा किया। भगवान राम से प्रार्थना किया कि हे प्रभु आप वापस चलिए। भगवान राम ने अपने पिता के वचन याद दिलाए, कहे बोले हम रघुवंशी हैं, हमारे प्राण चले जाए, पिताजी का शरीर नहीं रहा, लेकिन उनके जो वचन हैं उनको पूरा करना मेरा कर्तव्य है। तब भरत जी ने प्रार्थना किया कि प्रभु आप नहीं चल रहे, मैं राजगद्दी पे कैसे बैठूंगा। तब जो है भरत जी ने भगवान राम से प्रार्थना किया कि आप हमें चरण की पादुका दे दीजिए, तो मैं राज सिंहासन में रख करके अयोध्या का राजकाज देख सकूं, क्योंकि मैं राजगद्दी में बैठूंगा नहीं। तब भगवान राम ने भरत जी को अपनी पादुका जो है भेंट किया, वही पादुका सिर में रख करके भरत जी रोते हुए अयोध्या को चले गए। दर्शन करेंगे। ऊपर है राम लक्ष्मण जानकी जय बोलो हनुमान की। भरत जी हैं, शत्रुघ्न जी हैं, मांडवी जी हैं, पूरा परिवार भगवान राम से मिलने के लिए आया था। और यहीं से चरण पादुका लेकर के भरत जी महाराज अयोध्या को गए थे। ये वाटिका है, यहाँ पे लखनलाल जी ने और सीता जी ने अपने हाथ से पुष्प की वाटिका लगाई थी उस कालखंड में। गोस्वामी जी लिखते हैं तुलसी तरुवर विविध सुहाए, कहूँ कहूँ सिय कहूँ लखन लगाए। तो ये भगवान का मैं संक्षिप्त रूप से आपको यहाँ का विवरण শোনায়া। যজ্ঞবেদী মন্দির দেখে আমি বেরিয়ে গেলাম। কি মাহাত্ম্য আছে যজ্ঞবেদী মন্দিরের সেটাও জেনে নিলাম আর আপনাদেরকেও জানিয়ে দিলাম। তো নিচে নেবেন, আমি এখানকার কিছু লোকাল লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলাম, এখানকার ব্যাপারে আরও কিছু জানার চেষ্টা করছিলাম, এই রামঘাটের ব্যাপারে, এই চিত্রকূটের ব্যাপারে। এই যে মূর্তিটা আছে না, এই মূর্তিটা হচ্ছে গোস্বামী তুলসী দাসের। তিনি এই মন্দাকিনী নদীর পাড়ে বসে রামকে একবার নিজের চোখে দেখার জন্য ভজন করত। আর সেই সময় রাম তাকে দেখা দিয়েছিল একটা বালকের বেশ ধরে, কিন্তু সেই সময় যে গোস্বামী তুলসী দাস তাকে চিনতে পারেনি। হনুমান তখন তার সামনে দিয়ে যাচ্ছিল, আর সামনে দিয়ে যেতে গিয়ে দেখতে পারলো যে ভগবান রাম তার সামনে থাকা সত্ত্বেও তিনি ভগবান রামকে চিনতে পারছে না। তখন হনুমান তোতা পাখির ছদ্মবেশ ধরে তার কানে গিয়ে বলল, চিত্রকূটকে ঘাট पर हुई संतन के भीड़ तुलसी दास चंदन घिसे तिलक करे रघुबीर। আর তারপরেই গোস্বামী তুলসী দাস ভগবান রামকে চিনতে পারে। আপনারা যারা এই চিত্রকূট ধামে আসবেন, যারা এই রামঘাটে আসবেন না, তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত রামঘাটে ঘুরলেও আপনাদের মনে হবে যে এখনো পর্যন্ত যেন কিছু ঘুরিনি।
এত মন্দির আছে না, আর মন্দিরের এত মাহাত্ম্য আছে না, আর সব কটা মাহাত্ম্যই রামকে ঘিরে, ভগবান রামকে ঘিরে মাহাত্ম্য। এখন সময় হয়েছে এখন 4:34। আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে কামতানাথ মন্দিরের দিকে। অটো করে যেতে হবে কামতানাথ মন্দির, যেটা হচ্ছে কামাতগিরি পাহাড়ের নিচে আছে। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের বাইরে থেকেই ধরবো কোনো একটা টোটো। 3 কিলোমিটার বলছে এখান থেকে কামতানাথ মন্দির। कामतानाथ मंदिर जाना है, इधर कितना लोगे? 10 रुपया। আর এই জায়গাটায় আপনারা সমস্ত ধরনের অটো পেয়ে যাবেন, আর হচ্ছে টোটো স্ট্যান্ডও পেয়ে যাবেন। ঠিক আছে, এই দেখুন অটো ফটো সমস্ত কিছু দাঁড়ানো আছে, টোটো দাঁড়ানো আছে এখানে। সময় এখন 5:08। পৌঁছে গেলাম কামতানাথ মন্দিরের সামনে। সামনেই যেটা দেখতে পাচ্ছেন মন্দিরটা, এটা হচ্ছে কামতানাথ মন্দির। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টা হচ্ছে কামাতগিরি পাহাড়। ঠিক আছে, আর এই পাহাড়ের নিচেই হচ্ছে কামতানাথ মন্দির, যেটা হচ্ছে এই চিত্রকূট ধামের হচ্ছে মেন মন্দির। আপনারা যারা এখানে আসবেন তারা বাবাকে, কামতানাথ বাবাকে দর্শন করবেন। আর যদি পুজো দিতে চান না, এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে। এই দেখুন প্রচুর সাইড দিয়ে দোকানপাট আছে। আপনারা এখানে পুজো দিতে, এখান থেকে সামগ্রী নিতে পারেন, নিয়ে আর তারপরে ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। আর যদি জুতো রাখতে হয় আপনাদেরকে এখানে এসে, তাহলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা মন্দিরে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ির সামনে জুতো রাখবেন না। আপনারা এখানে আসবেন, এসে পুজো দেওয়ার জন্য যে ডালা কিনবেন যে দোকানে, সেই দোকানেই আপনারা জুতো রেখে দিয়ে যাবেন। আর এখানে ডালার মূল্য 51 টাকা আছে, 101 টাকা আছে, 201 টাকা আছে, 501 টাকা আছে। আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে ডালা নিয়ে নিতে পারেন। আর যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে এই কামতানাথ মন্দিরটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে আছে। মানে আমি আপনাদেরকে বলেছিলাম চিত্রকূট ধামটা হচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের যে বর্ডার লাইন আছে না, সেই বর্ডারে অবস্থিত। তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে উত্তরপ্রদেশে। তো যেখান থেকে আমরা টোটো ধরলাম না, সেখান থেকেই মধ্যপ্রদেশ শুরু হয়ে গেছে। আর এই কামতানাথ মন্দিরের সামনে আসলাম যে এটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। উত্তরপ্রদেশে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে নবগঠিত চিত্রকূট জেলার অংশ। আর এই যে মধ্যপ্রদেশে যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে সাতনা জেলার অংশ। আর এটাই হলো কামতানাথ মন্দির। ভিড় আছে কিন্তু এই মন্দিরে। কামাদ কথার অর্থ হলো ইচ্ছে পূরণকারী। আর এই কামাতগিরি পাহাড়ের নিচেই অবস্থিত এই মন্দির। আপনারা যারা আসবেন এখানে, এই মন্দিরটা তো দর্শন করবেন, করার পরে না এই পাহাড়ের চারপাশে একটা প্রদক্ষিণ করবেন। টোটাল 5 কিলোমিটারের রাস্তা আছে। আর এই টোটাল 5 কিলোমিটারের রাস্তা যদি আপনারা প্রদক্ষিণ করে নিতে পারেন না, তাহলে আপনাদের মনস্কামনা পূরণ হবে। তো এখন আমি যাচ্ছি ওপর দিকে, একটুখানি ভগবানকে দর্শন করে আসি, তারপরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। সব বলো হাই হাই বলো। ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড়। দেখাচ্ছি আমি ভগবানকে আপনাদেরকে দেখাতে পারি কিনা, চেষ্টা করছি। আমি এই কামতানাথ মন্দির দর্শন করে বেরিয়ে এলাম, খুব ভালো দর্শন ছিল। আমি কামতানাথ ভগবানকেও দর্শন করলাম। এখন কি হবে, এখন যে নিয়মটা আছে সেটা যদি আপনারা দর্শন তো করলেন, দর্শন করার পরে এবার এই যে পাহাড়টা আছে, পাহাড়টার চারপাশে প্রদক্ষিণ করতে হবে, যেটা আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে, তাহলেই পূর্ণ দর্শন হবে। আর এই যে কামতানাথ যে ভগবান আছে, তারও একটা ইতিহাস আছে।
আমি সেই ইতিহাসটাকে আমি আপনাদেরকে বলে দিই। ভগবান রাম তার 14 বছর বনবাসের 11.5 বছর এই চিত্রকূট ধামে কাটিয়েছিল। আর এই চিত্রকূট ধামের বেশিরভাগ সময় কিন্তু এই যে কামাতগিরি পাহাড় আছে না, এই কামাতগিরি পাহাড়েই তিনি কাটিয়েছিল। এখানেই তিনি প্রদক্ষিণ করতেন, পুজো অর্চনা করতেন, আর এখানেই বেশিরভাগ সময় থাকতেন। তো যখন তিনি তার 11.5 বছর সময় অতিবাহিত হয়ে যায়, এখান থেকে যখন প্রস্থান করে, মানে চলে যাওয়ার চিন্তাভাবনা করছিল, তখন এই কামাতগিরি পাহাড় তাকে বলে, ভগবান আপনি তো চলে যাচ্ছেন এখান থেকে, তাহলে আমার কি হবে? তখন ভগবান রাম এই কামাতগিরি পাহাড়কে বলে, আমি আমার স্বরূপ দিয়ে যাচ্ছি। কলিযুগে যারা এই পাহাড়ে আসবে বা এই কামাতগিরি পর্বতে আসবে বা এই কামতানাথ মন্দিরে দর্শন করতে আসবে না, তাদের মনস্কামনা পূর্ণ হবে। अभी आप पधारे हुए हैं ज्ञान की, वैराग्य की और भक्ति की भूमि चित्रकूट में। जब राम जी यहाँ पे वनवास के लिए आए तो 11.5 साल यहाँ पे बिताए और 6 महीने 6 मंथ बिताए प्रयागराज इलाहाबाद में अपने गुरुजी के यहाँ। तो उन्होंने कहा, प्रभु गुरुजी हम कहाँ रहेंगे वनवास में? तो उन्होंने बताया, दिल्ली, चेन्नई, मद्रास, कोलकाता नहीं, आप रहेंगे ज्ञान की, वैराग्य की, भक्ति की भूमि चित्रकूट में। तो जब यहाँ पे आए तो वो राम घाट पे स्नान करते थे, रोजाना नहाते थे और सारा दिन इस कामतगिरी पहाड़ पे पर्वत पर बिता रहे थे, माउंटेन पे। जब 11.5 साल यहाँ पे पूरे हुए, 6 मंथ थे वहाँ पे प्रयागराज इलाहाबाद में। तो यहाँ पे जब वो जाने लगे तो कामतगिरी पहाड़ी का नाम है माउंटेन का। तो उन्होंने कहा, हे कामतगिरी आज से आप कामतानाथ हो गए। সময় এখন 5:45। আমি এই মন্দিরের সমস্ত কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করে দিলাম বা আমিও জেনে নিলাম। এবার কি করতে হবে? এখানে দেখুন সবাই যাচ্ছে, প্রত্যেকেই যাচ্ছে এই কামাতগিরি পর্বতটা আছে, পর্বতটাকে প্রদক্ষিণ করতে। আমার হাতে এখন সময় নেই, হ্যাঁ, আমি সেই কারণের জন্য আর পর্বতটাকে প্রদক্ষিণ করব না। আপনারা যারা আসবেন অবশ্যই এই পর্বতটাকে একবার প্রদক্ষিণ করে যাবেন। চলে এলাম আবার রামঘাটে। 6:30 থেকে এখানে আরতি স্টার্ট হবে, তো যেই কারণের জন্য একটুখানি তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি। আমি টোটো করে আস্তে আস্তে শুনলাম যে কামাতগিরি যে পর্বতটা আছে না, সেটা আপনারা পায়ে যেরকম প্রদক্ষিণ করতে পারেন সেই রকম আবার টোটো করেও প্রদক্ষিণ করতে পারেন। দিনের বেলা আমি এখানে দাঁড়িয়েছিলাম, দিনের বেলার থেকে না এই সন্ধ্যাবেলায় এই যে এখানকার যে পরিবেশ হয়েছে না, আর এখানে নৌকাগুলো যে চড়ছে আর নৌকার যে লাইটিংগুলো হয়েছে না, অসাধারণ অসাধারণ। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 कंदर्प गणित अमित छवि नवनील मीरद सुंदरं पटपीत मानहु तडित त्रुचि शुचि नौमि जनक सुतावरं श्रीराम 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 भजुदीन बंधु दिन। আরতি হয়ে গেল, দারুণ ছিল কিন্তু আরতি অসম্ভব সুন্দর ছিল। মানে এখানে আসলে এই আরতি দেখলে না মনটা পুরো একদম শান্তি হয়ে যাবে। আপনারা যারা হিন্দু সনাতনী আছেন না, তারা একবার এখানে আসুন, এসে এই আরতি দেখুন আর এই জায়গায় একবার ঘুরে যান, দারুণ লাগবে। श्रीराम 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 शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अंग विभूषण। আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, এই নদীতে কিন্তু আপনারা স্নানও করতে পারেন। এখানে ছোট ছোট চেঞ্জিং রুম করে দিয়েছে এই পারে, অনেক কটা আমি দেখলাম। তো আপনারা যারা আসবেন এই নদীতে স্নান করবেন আর এই চেঞ্জিং রুমে চেঞ্জ করে যেতে পারেন। তো আমি এখন নৌকা বিহার করব। আমি দরদাম করলাম নৌকায় কি রেট আছে না আছে। তো আপনারা যদি শেয়ারে যান তাহলে 50 টাকা করে পার পার্সন, আর যদি একটা পুরো নৌকাকে রিজার্ভ করেন তাহলে 500 টাকা বলছিল। আমি বার্গেটিং করলাম, করে কমিয়ে টমিয়ে এখন 350 টাকায় রাজি হয়েছে।
হয়ে গেল আমার নৌকা বিহার। 15 থেকে 20 মিনিট আমি এই মন্দাকিনী নদীতে ঘুরলাম, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমি এর আগে জবলপুরে গিয়েছিলাম, নর্মদা নদীতে এরকম নৌকা বিহার করেছিলাম, তার থেকেও এইটা হচ্ছে আরো ভালো এক্সপিরিয়েন্স, অসাধারণ ছিল এই এক্সপিরিয়েন্স। এখন বাজে হচ্ছে 7:30, ঠিক আছে, আমার নৌকা বিহার হয়ে গেছে। এখন আমি যাব আস্তে আস্তে রুমের দিকে চলে যাব। আজকে আর এই পর্বটাকে বেশি এগোবো না, এইটুকুনি থাকলো পর্ব। আগামী দিনে আমি এখানকার আরও কিছু সাইট সিন করবো, তো যেইগুলো আসবে পরের পর্বে। আজকে এইটুকুনি থাকলো, আপনারা খুব ভালো থাকবেন। এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটাই ছিল আজকে আমার চিত্রকূট ধামের প্রথম দিন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুনি, টাটা।